দর্শক স্বাগত জানাচ্ছি আনন্টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশ চীনের বাণিজ্য সম্পর্ক। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন সিবিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন এবং সেই বিষয়ে কিন্তু একটা ঋণের চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, বাণিজ্য চুক্তিতে যেটা আছে। আসলে চীন থেকে নেওয়া এই ঋণের ভারটুকু আসলে আমরা ওজনটাকে নিতে পারবো কিনা, এই মুহূর্তে কি করা উচিত জিনিসটাকে নিয়ে? প্রথম কথা হলো যে আমাদের দরকার আছে কিনা সেটি দেখা, এবং সেই বিচারে যে প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে এখন পর্যন্ত মনে হয় 20-21টি প্রজেক্ট আছে এবং প্রতিদিনই বিভিন্ন রকম নতুন প্রজেক্ট নেওয়ার চাপ চলছে। সেই বিচারে যে প্রজেক্টগুলো এখন আছে সেটিকে আপনি মূলত 3 ধরনের প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে যোগাযোগ সংক্রান্ত, একটি হচ্ছে বিদ্যুৎ খাত সংক্রান্ত, আর একটি হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের প্রযুক্তি বা দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত। এর ভিতরে যোগাযোগ খাতের প্রকল্পগুলোর ভিতরে যেগুলো দেখা যাচ্ছে, ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ের জন্য টাকা রয়েছে, ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের জন্য টাকা আছে, কক্সবাজার মেরিন ড্রাইভের জন্য টাকা আছে। মূলত অধিকাংশ প্রজেক্টগুলো এক ধরনের বাণিজ্য সহায়ক যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার সেটিকে ফ্যাসিলিটেট করবে বলে মনে হয় এই ধরনের প্রকল্পগুলোর দিকে তাকালে। তবে কনসেন্ট্রেশনটা অনেকটা এরকম যে চট্টগ্রাম এলাকাতে এবং সিলেট এলাকাতে অনেকটা এরকম যে BCIM ইকোনমিক করিডোর, অর্থাৎ বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমারের পরবর্তীতে করিডোরের যে রুটগুলো যেদিক দিয়ে যাওয়ার প্ল্যান আছে, সেই সমস্ত অঞ্চলগুলো আর একটু সমৃদ্ধ করা বা উন্নত করা, তার একটা দৃষ্টিভঙ্গি সেখানে কিছুটা রয়েছে। ফলে পরবর্তীতে যদি চীন, বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমারের যখন ইকোনমিক করিডোরটি চালু হবে, তখন এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারগুলো আরও বেশি সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে মনে হয়। বিদ্যুৎ প্রকল্পগুলোর ক্ষেত্রে যেটা প্রত্যাশা সেটি হলো যে নতুন বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের চেয়ে মূলত ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সংক্রান্ত যে জটিলতা বা ঘাটতি রয়েছে এই মুহূর্তে, সেই জায়গাগুলোকে আমাদের স্ট্রেংথেন করার জন্য প্রকল্প দরকার। সেই জায়গায় মনে হয় একটি প্রকল্প যেটি মনে হচ্ছে আসলে এই ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। এটি আমি বরঞ্চ বেশি উৎসাহ দেখাচ্ছি। ICT খাতের উন্নয়নের জন্য প্রকল্প রয়েছে এবং পাট খাতের উন্নয়নের জন্য কিছু প্রকল্প রয়েছে। তবে এই প্রকল্পগুলো অবশ্যই যেন বেসরকারি খাত কেন্দ্রিক প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্টের জন্য যেন ব্যবহার হয়। তবে সামগ্রিকভাবে একটি ইমপ্রেশন কিন্তু কিছুটা হলে হচ্ছে যে যেভাবে প্রকল্পগুলোর আকার দেখা হচ্ছে এবং তাতে যে ব্যয়ের কথা বলা আছে, যে যৌক্তিকভাবে এই ব্যয় বা আকারগুলো তৈরি হচ্ছে কিনা। যতটুকু জানি যে প্রকল্পগুলোর প্রাক মূল্যায়ন বা এগুলো করা হচ্ছে বাংলাদেশ সরকারের দিক থেকে এবং প্রকল্পগুলো দেওয়া হচ্ছে তাদেরকে এবং তারা সেগুলোতে আগ্রহ দেখাচ্ছেন। সেটি প্রস্তাবনা এক্ষেত্রে যেটি দেখা দরকার যে পরিমাণ অর্থ চাওয়া হচ্ছে সেই চাওয়ার ভিত্তিটি যৌক্তিক কিনা বা কোনো ক্ষেত্রে বাড়তি আবার আমরা দায় নিয়ে নিচ্ছি কিনা। সুতরাং প্রজেক্টের দিক থেকে হয়তো এগুলোর যৌক্তিকতা রয়েছে, কিন্তু ব্যয়ের যে কাঠামো সেই জায়গার ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের আর একটু সুচিন্তিতভাবে হয়তো চিন্তাভাবে করার একটা সুযোগ রয়েছে। এটি যে 2। 3 নম্বর হলো যে এই ধরনের প্রকল্পগুলো নেওয়ার ক্ষেত্রে চীনের সাথে সাধারণত যে টার্মস কন্ডিশনসগুলো হয়, সাধারণত তুলনামূলকভাবে মাল্টিল্যাটারাল অন্যান্য যে উৎসগুলো থেকে আমরা ঋণ পাই তার থেকে কিছুটা ব্যয়বহুল হয়। তবে শোনা যাচ্ছে যে যেহেতু চীনের রাষ্ট্রপতির সফর এটি, সুতরাং এই টার্মস কন্ডিশনসগুলো তুলনামূলকভাবে ফ্লেক্সিবল হবে এবং অনেকটা মাল্টিল্যাটারাল এজেন্সিগুলো থেকে আমরা যে টার্মস কন্ডিশনসে পাই 35 বছর, 10 বছরের গ্রেস পিরিয়ড বা 1% নিচে সুদের হার, আমরা প্রত্যাশা করব সরকার যেন সেরকম একটি নেগোসিয়েশন স্ট্র্যাটেজি নিয়ে আগান সেটি। তবে আরেকটি যেটি মনে রাখা দরকার, আমার মনে হয় যে এটি অর্থ মন্ত্রণালয় এই কাজটি করা উচিত। এই যে বিপুল পরিমাণে আমরা বিলিয়ন ডলারের ঋণের চুক্তিতে যাচ্ছি বা এগুলো যখন বাস্তবায়ন হবে, তখন প্রতি বছর আমাদের কি পরিমাণ ডেট রিপেমেন্টের জন্য টাকার প্রয়োজন হবে, এই হিসেবটি মনে হয় আমাদের এখনই করা দরকার। যে প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়ন কাল থেকে ধরে পরবর্তী গ্রেস পিরিয়ড পার হওয়ার পর থেকে যখন এগুলোর রিপেমেন্ট শুরু হবে সুদসহ, কি পরিমাণ টাকা আমাদের দরকার হবে, যেগুলো অলরেডি বাস্তবায়ন হচ্ছে সেখানে কি পরিমাণ লাগছে, এগুলো যুক্ত করার পরে সেই পরিমাণ রিপেমেন্টের পরিমাণ কত দাঁড়াবে। আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে দেখছি যে ডেট রিপেমেন্টের জন্য সরকারের বাজেটের একটা উল্লেখযোগ্য অংশ ব্যয় হয় এবং এই ধরনের প্রজেক্টগুলো যখন আসবে তখন কিন্তু রিপেমেন্ট পিরিয়ডটা অনেক বাড়বে। সাধারণত যেটি হয় যে এই ধরনের প্রজেক্টগুলো রিপেমেন্ট যাই হোক, প্রত্যাশা করা হয় এগুলো বাস্তবায়ন হলে এগুলো থেকে যে ইকোনমিক অ্যাক্টিভিটি তৈরি হবে এবং তার ফলে যদি রপ্তানি বৃদ্ধি হয় তাহলে ফরেন এক্সচেঞ্জ বাংলাদেশে আসবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হলে মানুষজনের আয় বৃদ্ধি হবে, এর ফলে এই ব্যয়টি সহজভাবেই
এবং অর্থনীতির জন্য উপকারে আসবে, এই হচ্ছে স্বাভাবিক মেকানিজম। কিন্তু এমন যেন না হয়ে দাঁড়ায় যে আমরা প্রকল্পগুলো নিয়েছি কিন্তু এগুলো আসলে অর্থনীতির জন্য খুব ইতিবাচক ভাবে রিটার্ন আসতে শুরু করলো, এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেরি করলো, তাহলে কিন্তু যেটি হবে যে ব্যয় বৃদ্ধির দেনা শোধের চাপটি থাকবে কিন্তু রিটার্ন আসার পরিমাণটি কিন্তু স্রোত হয়ে যেতে পারে বা দীর্ঘায়িত হতে পারে। এই কথাটি এজন্য বলছি যে আমাদের কিছু শিক্ষা নেওয়ারও দরকার রয়েছে। সাম্প্রতিক সময় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এই ধরনের ঋণের নেয়ার পরে যে রিটার্নের ক্ষেত্রে যে সমস্ত ঝামেলা হয়েছে, দেখা গেছে যে শ্রীলঙ্কার ক্ষেত্রে বড় প্রজেক্ট নেয়ার পরেও বাস্তবায়ন করেও ওই সমস্ত প্রজেক্টগুলো থেকে এখনো ভায়াবল কোনো রিটার্ন তারা পাচ্ছে না। ফলে যেটি হচ্ছে শ্রীলঙ্কান সরকার ঋণ শোধ করছেন, এমনকি ঋণ শোধের জন্য তাদেরকে সাম্প্রতিক সময় IMF এর কাছ থেকে বাড়তি ঋণ নিতে হয়েছে ঋণ শোধের জন্য, কিন্তু সেই প্রজেক্টগুলো থেকে যে রিটার্ন আসার কথা সেটি আসছে না। ফলে প্রকল্পগুলো যাতে উপযুক্তভাবে রিটার্ন দিতে পারে, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধিতে সেটি যেন যথাসময়ে ভূমিকা রাখতে পারে এবং প্রকল্পের জন্য যে উপযুক্ত সময় শেষ হয় এবং এর ভিতরে যেন বাড়তি ব্যয়ের সংশ্লেষ না থাকে, দুর্নীতির সংশ্লেষ না থাকে এবং অপচয়ের যেন বিষয়গুলো না থাকে, এটি যদি করা যায় তাহলে এই প্রকল্পগুলো বড় আকারের হলেও এখান থেকে দীর্ঘমেয়াদে হয়তো রিটার্ন পাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে কূটনৈতিক সম্পর্কের দিকে একটু যদি নজর দিই, পরাশক্তিগুলোর সাথে কিন্তু আমাদের সম্পর্কের অবস্থানের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ভারত রয়েছে। চীনের সাথে ভারতের এক ধরনের শীতল সম্পর্ক চলছে, এর মাঝখানে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশে আগমন এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে চীন সাগরে যে সমস্যাটুকু চলছে দ্বীপ নিয়ে, এটা আমাদের উপর কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা? দেখুন, কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের সম্পর্ক থাকবে। আমাদের বাংলাদেশে বা বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গিটা হওয়া উচিত তার নিজের স্বার্থগত দিক থেকে কার সাথে কি সম্পর্কটি তিনি বিবেচনায় নেবেন বা কিভাবে চলবেন, অন্য কে তাকে কি প্রেসার দিচ্ছেন সেটি তার কূটনৈতিক সম্পর্কের কৌশলগত দিক থেকে যায় কিনা সেই বিবেচনায় এটি নেওয়া। আমার কাছে মনে হয়েছে যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তির জায়গাটি হওয়া উচিত বাণিজ্যিক, এবং চীন যেহেতু বাণিজ্যিক বিষয়ের মধ্যেই বাংলাদেশকে প্রথমত এখানে অ্যাট্রাক্ট করছে এবং চীনের যেহেতু সেই পরিমাণ রিসোর্স রয়েছে বিভিন্ন দেশে সে দিচ্ছে, ফলে সেই জায়গার দৃষ্টিভঙ্গি থেকেই চীনের সম্পর্কটি দেখা উচিত। চীনের সাথে অন্যান্য দেশের যে বিভিন্ন ধরনের সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কের ভিতরে আইনত যে সমস্ত জায়গাগুলোতে অলরেডি ডিসাইডেড কিছু বিষয় রয়েছে, দক্ষিণ চীন সাগর বিষয়ে অলরেডি আন্তর্জাতিক আদালতের একটা সিদ্ধান্ত রয়েছে, ফলে সেই জায়গায় সরকারের কোনো আমার ধারণা কোনো নীতিগত কোনো পজিশন নেওয়ারও আমার মনে হয় সীমাবদ্ধতা রয়েছে এবং সেটি আমার ধারণা চীন সরকারের হয়তো উপলব্ধি করবেন। আবার একই সাথে এটিও ঠিক যে ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর নিয়ে যে ধরনের অবস্থান বিভিন্ন পরাশক্তিগুলোর, একদিকে ভারত রয়েছে, জাপানেরও বিগ বি বলে একটা ইনিশিয়েটিভের কথা আমরা জানি, মার্কিন যুক্তরাষ্ট্রেরও এখানে একটা অবস্থান রয়েছে, সেই জায়গার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটি আবারও বলছি যে অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে এটি দেখা উচিত। এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে এবং কথা বলছি এই বিষয়ে আপনার সাথে। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। তবে এই মুহূর্তে চট্টগ্রামে আমাদের বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সরাসরি সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Do you think the tension will be all the more? Has it upped up the ante, as we say in England, for this next match? It can be, but as far as our team is concerned, I hope that that will be a normal match. We are concentrating on our preparation. Obviously, we start the game as we always did. So I'm expecting nothing will be happening in the ground, and also expecting a good match. Can I just ask as well, just to keep the English going, do you see yourselves as favourites for the match now? You have great home support, you played very well the other night. Do you think you'll be the favourites for this match? Not really. As I said, that England is doing really well. First day at press conference before the first match, I told that England is playing really good. Even if you look at last two matches, they have been top. But luckily, I guess that second match we won. Yes, we played well, but we have not been up to the mark. And next match obviously is a big match for us, and we'll try our best. But whatever you asking that we are favorite, I don't think so.
না আসলে আলোচনা সমালোচনা আমি আজ সত্যিকার অর্থে এইসব আমাকে টাচ করিনি একবারের জন্য। আমি জানিও না কি হয়েছে, হয়তোবা আমার এবং সাব্বিরের 20% জরিমানা হয়েছে, বাট এইসব দিকে আসলে একদমই নজর ছিল না। কখনো আজ পর্যন্ত খেলছি, কখনো এইসব দিকে চিন্তাও করিনি। আর অবভিয়াসলি যদি আপনি পিছনের দিকে তাকান, 16 বছরে খেলেছি, অনেকের কথা শুনেও খেলেছি, এটাও সত্যি কথা বাংলাদেশ টিমের প্লেয়াররা। সো এটা আমি দেখি না কোনো অন্যায় কিছু। আমরা তো কথা শুনেছি, হয়তোবা হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হয়ে যায়। আমি আগের প্রেস কনফারেন্সও বলেছি, হয়তোবা সেটা হতে পারে। তো এটাকে এত বাড়াবাড়ি করারও কিছু নাই। দর্শক, চট্টগ্রাম থেকে প্রেস কনফারেন্স করছিলেন আমাদের বাংলাদেশ দলের ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ডক্টর মোয়াজ্জেম, আমরা চীন বাণিজ্য সম্পর্কে কথা বলছিলাম। কূটনৈতিক বিষয়টুকুর সাথে সাথে আরেকটা জিনিস জানতে যাবো, সেটা হচ্ছে একপেশে অর্থনৈতিক সহায়তা কিনা এটা চীনের কাছ থেকে। না, আমি যে প্রশ্নটি আগে বলছিলাম সেটি হলো যে চীনের সাথে বঙ্গোপসাগর নিয়ে যে ধরনের উদ্যোগ, একই সাথে জাপানের সাথে বাংলাদেশ এই মুহূর্তে বিগ বি ইনিশিয়েটিভের ভিতরে রয়েছে। ভারত আবার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের অধীনে 28টি দেশ নিয়ে একটি অ্যাসোসিয়েশনের পার্ট আছে। সেখানে ভারত একটি মূল ভূমিকা নিচ্ছে, যেটি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর কেন্দ্রিক এক ধরনের বাণিজ্যিক এবং কিছুটা ভূরাজনৈতিক প্রেক্ষাপটে। বাংলাদেশের এই সমস্ত জায়গাতে অবস্থানটি হওয়া উচিত একেবারেই একটি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে, এবং যে ব্লু ইকোনমির যে কনসেপ্টটি নিয়ে এখন সরকার কাজ করছেন, এটিকে কিভাবে সকল পক্ষকে সাথে নিয়ে এই জায়গায় চলা যেতে পারে। ফলে চায়নার যে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ এবং যেটি কিনা বে অফ বেঙ্গলকেও কানেক্ট করবে বলে বলা হচ্ছে, সরকারের দিক থেকে চীনের সাথে আলাপ করা দরকার যে একটি কানেক্টিং পয়েন্ট, যাতে ওয়ান রোডের একটি কানেক্টিং পয়েন্ট যেন বাংলাদেশের যে সমুদ্র বন্দরগুলো তার সাথে যেন সংযুক্ত হয়। ফলে সেটি হলে পরবর্তীতে ভারত বা অন্যান্য দেশগুলো যদি এই কানেক্টিভিটির পার্ট হয়, তাহলে সেখান থেকে আমরা সুবিধা নিতে পারবো। আলটিমেটলি মনে রাখা দরকার, চীন কিন্তু এই প্রত্যেকটি বড় বড় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দেশ। এটি ভারত বলি বা জাপান বলি অথবা মার্কিন যুক্তরাষ্ট্র বলি, সুতরাং প্রত্যেকের জন্যই বাণিজ্যিক স্বার্থ রয়েছে চীনের সাথে। সুতরাং বাংলাদেশেরও যদি এই বাণিজ্যিক স্বার্থের ভিতরে বাংলাদেশ সেইভাবে দৃষ্টিভঙ্গি বাণিজ্যগত দিক থেকে দেখে, আমার মনে হয় যে সেটি সকলের জন্য একটা উইন উইন পজিশন হবে। কোনো ধরনের রাজনৈতিক কোনো পজিশন না নিয়েও এই জিনিসটি করা সম্ভব বলে আমার মনে হয়। পরের যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হলো যে এটি এককেন্দ্রিক আমরা এক ধরনের সহায়তার মধ্যে ঢুকে যাচ্ছি কিনা। উল্টোভাবে বললে, বাংলাদেশের যে পরিমাণ সহায়তার দরকার বা যে পোটেনশিয়ালিটি রয়েছে, বা আমি যদি বাংলাদেশের রিজার্ভের সাম্প্রতিক পরিস্থিতি দেখি, তাতে আমাদের যে পরিমাণ সহায়তা দেওয়া দরকার ছিল অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনারদের, তারা কিন্তু সে পরিমাণে দিতে পারছে না। জনাব মোয়াজ্জেম, এই পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, স্বাগত অ্যানন্টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ডক্টর মোয়াজ্জেম, আমরা একপেশে অর্থনৈতিক সহায়তার বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, এবং সর্বশেষ যেহেতু সময় কম, ভবিষ্যৎ পরিকল্পনায় আমাদের অবস্থানটুকু একসাথেই জানতে চাই। হ্যাঁ, যেটি বলছিলাম যে আমাদের যে পরিমাণ সহায়তা দরকার সেটি কিন্তু আমরা অন্যান্য উৎসগুলো থেকে পর্যাপ্তভাবে আসলে পাচ্ছি না। মূলত যেটি এই মুহূর্তে আমাদের মতো উদীয়মান অর্থনীতির জন্য যেটি দরকার, সেটি হচ্ছে অবকাঠামো খাতে বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে সেই জায়গাগুলোতে যে পরিমাণ রিসোর্স দরকার, কারণ এগুলো এক হার্ড ইনফ্রাস্ট্রাকচার, অনেক রিসোর্স দরকার হয়, সেটি দেবার ক্ষেত্রে উন্নয়ন সহযোগী দেশগুলো এমনকি মাল্টিল্যাটারাল এজেন্সিগুলোর যেভাবে বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউট করতে হয়, তাতে আমরা আসলে খুব অল্প পরিমাণে পাই। ফলে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটি যাচ্ছে না। প্লাস উন্নত দেশগুলো তাদের নিজেদের অর্থনৈতিক বিভিন্ন প্রবলেমের জন্য এবং সাম্প্রতিক সময় মাইগ্রেশন, অন্যান্য কারণে রিসোর্স ডাইভার্ট করতে হচ্ছে অন্যান্য পারপাসে। ফলে বাংলাদেশের জন্য পর্যাপ্তভাবে রিসোর্স দেবার মতো তাদের আসলে নেই। ফলে সেই জায়গায় চীন তার বায়োল্যাটারালি এবং তাদের যে এশিয়ান ইকোনমি AIIB, যেটি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, সেটির আন্ডারে, এমনকি ব্রিক্সের আন্ডারেও যে তারা যে বিনিয়োগগুলো করছে, তার একটা বড় হচ্ছে এশিয়া অঞ্চলে আসলে বিনিয়োগ উন্নয়নের জন্য, যেটি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ উৎস। ফলে আমাদের সাথে ম্যাচ করছে তারা যে পরিমাণ তাদের রয়েছে। প্লাস চীনের প্রচুর রিজার্ভ রয়েছে, $3.1 ট্রিলিয়ন তার রিজার্ভ রয়েছে, যেটি ভারতের সমগ্র অর্থনীতির 1.5 গুণ। চীনের রিজার্ভও ভারতের অর্থনীতির 1.5 গুণ। ফলে বুঝতে পারছেন যে তারা এইটি বিনিয়োগ করতে চায়। ফলে আমাদের জন্য সেই অর্থে এক পেশে হলেও এটি আমাদের জন্য আসলে কার্যকরী, যেটা আমাদের প্রয়োজন। ফলে সেই অনুযায়ী চীনের সাথে একটা কৌশলগতভাবে এই ঋণগুলোকে যদি নেওয়া যায়, এবং আমাদের জন্য যেটি প্রয়োজন হচ্ছে আমরা উপযুক্তভাবে প্রকল্পগুলো বাছাই করছি কিনা, তাদের সাথে শর্তগুলোকে আমাদের ফেভারেবলে রাখতে পারছি কিনা, সেটি আমার ধারণা সরকারের করার কাজ, যেটি হয়তো আগামীতে হবে বলে আমরা প্রত্যাশা করি।
এরকম একটি জায়গা থেকে চীনের সাথে যদি দীর্ঘমেয়াদী সম্পর্কের একটা ভিত বা চিন্তা করি, আমরা দেখছি যে চীনের সাথে আমাদের বাণিজ্য বাড়ছে, আমদানি করছি, কিন্তু আমদানিকৃত কাঁচামালগুলো বা যে সমস্ত মধ্যবর্তী পণ্য সেটি রপ্তানিমুখী শিল্পে ব্যবহার হচ্ছে। চীনে আমাদের রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু চীনের রপ্তানির জায়গাতে আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে, রুলস অফ অরিজিন বা অন্য। চীনের বিনিয়োগ বৃদ্ধির সুযোগ রয়েছে, কেননা চীন লো টেক ইন্ডাস্ট্রিগুলোকে রিলোকেট করতে চায় অন্যান্য দেশে, যেগুলো বাংলাদেশে আসতে পারে। আমাদের এখানে এমপ্লয়মেন্ট জেনারেট বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য খুব উপযোগী। চীন একই সাথে সার্ভিস সেক্টরের সুযোগ রয়েছে, টেকনিক্যাল কোলাবোরেশনে সে আসতে চায়। সামগ্রিকভাবে আমার মনে হয় যে বাংলাদেশ আগামীতে যেখানে যেতে চায়, বা যেটা হচ্ছে বাংলাদেশ এলডিসি থেকে গ্রাজুয়েট করে সামনের দিনে যখন ডেভেলপিং কান্ট্রি হবে, সেই পর্যায়ে বাংলাদেশের বায়োল্যাটারাল যদি একটা এগ্রিমেন্ট প্রয়োজন হয় বা চীনের মতো একটা উন্নত দেশের সাথে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ একটি কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের কথা ভাবতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে যখন চীন ভিজিট করেছিলেন, তখন রাজনৈতিকভাবে এরকম একটি কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপের কথা রাজনৈতিকভাবে তারা এগ্রি করেছেন। আমার মনে হয় যে আগামী 6-7 বছরে চীন এবং বাংলাদেশের উচিত হবে কিভাবে এরকম একটি কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ এগ্রিমেন্টে উভয়দের যেতে পারে, যার অংশ হবে বিনিয়োগ কিভাবে বৃদ্ধি করা যায়, যার অংশ হবে কিভাবে চীন থেকে আরও বেশি আমদানি হতে পারে আমাদের সহায়ক শিল্পে, এবং যার উৎস হবে আমরা চীনে কিভাবে আমাদের রপ্তানি বৃদ্ধি করতে পারি, রুলস অফ অরিজিন কিভাবে ফ্লেক্সিবল হতে পারে, চীনে আমাদের সার্ভিস ট্রেড কিভাবে বাড়াতে পারি, চীনে আমাদের বিনিয়োগ বৃদ্ধি হতে পারে, আমাদের বিনিয়োগকারীরা চীনে বিনিয়োগ করতে পারেন কিনা, চীন থেকে কিভাবে এনার্জি কোঅপারেশনের আন্ডারে হতে পারে সেটি, এবং তার ভিতরে কানেক্টিভিটিও আসতে পারে। বিসিআইএম, ওয়ান বেল্ট ওয়ান রোডের একটা অংশ এই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপের অংশ হতে পারে। সুতরাং ধীরে ধীরে এই ভিজিটের পরে আগামী 6-7 বছর বাংলাদেশের উচিত হবে এরকম একটি পার্টনারশিপ এগ্রিমেন্টের কাঠামোর দিকে যাওয়া, যেটিকে বাংলাদেশ অন্যান্য যে সমস্ত দেশগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, তার একটি টেস্ট কেস হিসেবে এই ধরনের একটি এগ্রিমেন্টকে যাতে বাংলাদেশ আগামীতে ব্যবহার করতে পারে। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে স্বপ্নের কথা এবং যে ভবিষ্যতের কথা আপনি বলেছেন, আমরা আশা করছি সে স্বপ্ন এবং ভবিষ্যৎ দেখতে পাবে বাংলাদেশের চীনের বাণিজ্য সম্পর্ক। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।